আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি মাইটিভি সংবাদে। আপনাদের সাথে আছেন শারমিন মোস্তফা। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। পাহাড়ি ঢলে প্লাবিত সিলেটের 5 উপজেলা, বন্ধ সব ধরনের পর্যটন কেন্দ্র। পরিস্থিতি নিয়ন্ত্রণে কন্ট্রোল রুম ও আশ্রয় কেন্দ্র খুলেছে জেলা প্রশাসন। অবৈধ দখলদারদের হাতে শত বছরের মহাপরিকল্পনা নীলফামারীর বুড়ি তিস্তা সেচ প্রকল্প বাস্তবায়ন হলে প্রতি বছর আসবে অতিরিক্ত 72 কোটি টাকার ফসল। ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে সাতক্ষীরা ও ভোলায় ব্যাপক ক্ষয়ক্ষতি। বরিশালে গলে গেছে 2 গোডাউনের 700 মেট্রিক টন সার। মালয়েশিয়া বাংলাদেশি শ্রমিক প্রবেশের শেষ দিনে কুয়ালালামপুরের টার্মিনালে অপেক্ষামান 20,000 মানুষ। নিজেদের কর্মী শনাক্তে ভোগান্তিতে নিয়োগকর্তারা। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সিলেটে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। ইতিমধ্যে জেলার গোয়েনঘাট, জৈন্তাপুর, কোম্পানিগঞ্জ, জকিগঞ্জ ও কানাইঘাট উপজেলার নিম্নাঞ্চলে হু হু করে বাড়ছে বন্যার পানি। পরিস্থিতি মোকাবেলায় সব ধরনের পর্যটন কেন্দ্র ও হোটেল বন্ধ ঘোষণা করেছে প্রশাসন। প্রতিটি ঘরে বন্যার পানি প্রবেশ করায় গবাদি পশুসহ পরিবারের সদস্যদের নিয়ে বিপাকে পড়েছেন অনেক মানুষ। প্রতিনিধি মৃণাল কান্তি দাসের রিপোর্ট, জানাচ্ছেন ইলিয়াস কমল। আকস্মিক বন্যায় প্লাবিত সিলেট জেলার সুরমা, কুশিয়ারা, সারি ও গোয়াইন সহ প্রত্যেকটি নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানিতে ডুবে গেছে মহাসড়ক, ফলে ব্যাহত হচ্ছে যান চলাচল। 2 দিনের বৃষ্টিপাতে সৃষ্ট বন্যায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। কোথাও কোথাও 2022 সালের বন্যাকেও ছাড়িয়ে গেছে দাবি বন্যা কবলিতদের। খুব একটা ভয়ঙ্কর মাঝে আছি। রাত্রেবেলা যখন পানি ডুববে তখন কি করে থাকবো? আমরা আসতেছি মানে রিস্ক লইয়া এইভাবে আসতেছি, কি করবো এখন? এখানে থাকলে তো আমরা মরমু, এছাড়া কোনো অবস্থা নাই। তবু বাড়িতে ঘরে পানি উঠছিল না, এবার কিন্তু ঘরে মাইরা গেছে। পরিবেশ পরিস্থিতি খুবই খারাপ, যেদিকে যাই শুধু পানি আর পানি। সাবেক বন্যার চেয়ে বলতে বিগত 50 বছর এই ধরনের বন্যা হয়েছে না। রাত 12টার সময় হয়েছে, আবার হেসে মুই খাইতেছি। এখন আমার ঘরে 3টা ঘরে পানি। 2024 বন্যা আমার কাছে মনে হয়েছে সবচেয়ে ভয়াবহ। অবিরাম বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে পানি বৃদ্ধি অব্যাহত থাকায় ও পর্যটন কেন্দ্র পানিতে নিমজ্জিত হওয়ায় সমস্ত পর্যটন কেন্দ্র সহ আবাসিক হোটেল বন্ধ ঘোষণা করেছে প্রশাসন। পরিস্থিতি মোকাবেলায় আশ্রয় কেন্দ্র ও কন্ট্রোল রুম খুলেছে জেলা প্রশাসন। বন্যা কবলিত মানুষকে আশ্রয় কেন্দ্রে নিয়ে যাওয়া শুরু হয়েছে। 48টি আশ্রয় কেন্দ্র আমরা খুলেছি। তো প্রয়োজন অনুযায়ী লোকজন আশ্রয়ের জন্য এখানে আসছে, আমরাও নিয়ে আসছি। দুর্যোগ ত্রাণ মন্ত্রণালয় থেকে আমাদের নিশ্চিত করেছে আমাদের যত সহযোগিতা প্রয়োজন সর্বত সহযোগিতা আমাদের করবে। জেলা প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যে জেলার 5 উপজেলায় 200 বস্তা করে শুকনো খাবার, 15 মেট্রিক টন করে চাউল ও 2.5 লক্ষ টাকার ত্রাণ সামগ্রী বরাদ্দ দেওয়া হয়েছে। ইলিয়াস কম্বল, মাইটিভি। সিলেটে বন্যা পরিস্থিতির সব শেষ খবর জানাতে সরাসরি যোগাযোগ করছি প্রতিনিধি মৃণাল কান্তি দাসের কাছে। তিনি আছেন। মৃণাল, সিলেটে বন্যার সব শেষ পরিস্থিতি এখন কেমন আমাদের জানান। ধন্যবাদ শারমিন আপনাকে। আপনি জানেন যে পাহাড়ি ঢল এবং অবিরত বৃষ্টির কারণে কিন্তু সিলেটের সীমান্তবর্তী যে উপজেলাগুলো ছিল সেই উপজেলায় কিন্তু বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। আমরা আপনাদেরকে জানিয়ে রাখি যে আজ সকাল থেকে সিলেট নগরীর বিভিন্ন জায়গায়ও কিন্তু পানি ঢুকতে শুরু করেছে। আমি অবস্থান করছি সিলেট নগরীর 15 নম্বর ওয়ার্ডের। আমি যদি আপনাদের 15 নম্বর ওয়ার্ডের পরিস্থিতিটা দেখানোর চেষ্টা করি এবং আপনার মাধ্যমে যদি দর্শকদের জানাতে চাই, প্রতিটি ঘরেই কিন্তু কোমর পানি। মানুষজন কিন্তু পরিবার পরিজন নিয়ে চরম বিপাকে রয়েছেন। তবে পানি উন্নয়ন বোর্ড যে তথ্য দিয়েছে, আজ শুক্রবার সকাল 6টায় সিলেটের কানাইঘাট সুরমা পয়েন্টে বিপদসীমার 99 সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে এবং জকিগঞ্জ উপজেলার কুশিয়ারা নদীর অমলশীত পয়েন্টে 209 সেন্টিমিটার পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং অন্য দুটি পয়েন্টে গোয়াইনঘাটের জাফলং ডাউকি পয়েন্ট এবং সারি গোয়াইন পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে আরেকটি তথ্য আমি আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, সিলেট জেলায় বন্যা মোকাবেলায় কিন্তু 547টি আশ্রয় কেন্দ্র ইতিমধ্যে চালু করা হয়েছে। এর মধ্যে 7টি উপজেলায় 349টি আশ্রয় কেন্দ্রে বন্যা কবলিত এলাকার 4802 জন লোক আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছেন এবং গতকাল প্লাবিত উপজেলাগুলোর মধ্যে কিন্তু জেলা প্রশাসনের পক্ষ থেকে চাল, শুকনা খাবার এবং অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে এবং ইতিমধ্যে বন্যা পরিস্থিতি মোকাবেলায় সিলেট জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভাও অনুষ্ঠিত হয়েছে এবং পরিস্থিতি পর্যবেক্ষণ এবং দুর্গত মানুষের খোঁজ নিতে জেলা প্রশাসক রাসেল হাসান কিন্তু উপজেলাগুলো পরিদর্শন করেছেন
এবং সেনাবাহিনীকে কিন্তু প্রস্তুত থাকার নির্দেশনা দিয়েছেন। তবে আরেকটি তথ্য আমি আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, বন্যার্তদের স্বাস্থ্য সেবায় কিন্তু প্রদানের জন্য ইউনিয়ন ভিত্তিক মেডিকেল টিম গঠন করা হয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসন। তবে যে বিষয়টি বলা যায় যে 2022 সালের যে ভয়াবহ বন্যা ছিল সিলেটের চিত্র, সেই চিত্রের পরিপ্রেক্ষিতে কিন্তু জেলা প্রশাসন প্রচুর প্রস্তুতি নিয়েছে এবার যাতে 2022-এর কোনো পুনরাবৃত্তি না ঘটে। আসলে এই ছিল সিলেট থেকে বন্যার সার্বিক পরিস্থিতির এখনকার পর্যন্ত আমার কাছে সর্বশেষ। শারমিন। মৃণাল, আপনাকে ধন্যবাদ। দর্শক, সিলেট থেকে বন্যা পরিস্থিতির সবশেষ খবর জানাচ্ছিলেন প্রতিনিধি মৃণাল কান্তি দাস। এদিকে দেশের কয়েক অঞ্চলের ওপর দিয়ে সর্বোচ্চ 80 কিলোমিটার বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির আশঙ্কা করছে আবহাওয়া অফিস। শুক্রবার দুপুর 1টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেয়া এক পূর্বাভাসে এই আশঙ্কার কথা জানানো হয়েছে। পূর্বাভাসে বলা হয়, রংপুর, দিনাজপুর, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় 60 থেকে 80 কিলোমিটার বেগে অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তাই এসব এলাকার নদীবন্দরগুলোকে 2 নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। সরকারের 100 বছরের মহাপরিকল্পনা অনুযায়ী নীলফামারীর বুড়ি তিস্তা সেচ প্রকল্প বাস্তবায়ন হলে প্রতি বছর 72 কোটি টাকার বাড়তি ফসল উঠবে কৃষকের ঘরে। একই সঙ্গে জ্বালানি খাতে সাশ্রয় হবে প্রায় 17 কোটি টাকা। এমন কার্যকরী প্রকল্পটি অবৈধ দখলদারদের কবলে পড়ার রেশ গড়িয়েছে জাতীয় সংসদ পর্যন্ত। নীলফামারীর প্রতিনিধি আজিজুল ইসলাম বুলু রিপোর্ট জানাচ্ছেন আবু সাইদ অবু। স্রোতস্বিনী বুড়ি তিস্তা নদী ভারতের কুচবিহার জেলার সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের নীলফামারী, ডিমলা ও জলঢাকা উপজেলার 69 কিলোমিটার প্রভাবিত হয়ে অববাহিকা উত্তাল তিস্তা নদীতে মিলিত হয়। 60-এর দশকে তৎকালীন সরকার 1217 কিলোমিটার জমি অধিগ্রহণ করে 91.6 মিটার দৈর্ঘ্যের 14টি জলকাপাট বিশিষ্ট একটি ব্যারেজ নির্মাণ করে নিরবিচ্ছিন্নভাবে সেচ কার্যক্রম চালু করে তৎকালীন সরকার। তবে যে জলকাপাট দিয়ে প্রতি সেকেন্ডে পানির প্রবাহ গতি ছিল 750 কিউসেকেরও বেশি, সেখানে সংস্কারের অভাবে পলিমাটি নদীগর্ভে জমাট বাঁধায় এই কার্যক্রমটির মুখ থুবড়ে পড়েছে। পানি উন্নয়ন বোর্ডের যে কোনো কারণে, অলসতার কারণে বর্তমান সেচ প্রকল্প বন্ধ হয়ে গিয়েছে। এই নালা ক্যানাল দিয়ে পানি এসেছিল, আমরা হাঁস পুষছিল, মাছও আসছিল। তিস্তা ব্যারেজ সেচ প্রকল্প কমান্ডো এলাকার পুনর্বাসন ও সম্প্রসারণ বুড়ি তিস্তা 667 একর জমির জলাধার সংরক্ষণ প্রকল্পটি 5টি প্যাকেজের মাধ্যমে বাস্তবায়নে 98,64,94,000 টাকা বরাদ্দ দেওয়া হয়। প্রকল্পটি বাস্তবায়নে বুড়ি তিস্তার খননকৃত জমি অবৈধ দখলদারদের বাধার মুখে পড়ায় সরকারের এমন মহৎ উদ্যোগ বিঘ্নিত হচ্ছে বলে অভিযোগ সুফল ভোগীদের। ভেকুটাতে পেট্রোল দিয়ে আগুন লাগিয়ে দিল এবং মেশিন গিলাকেও আগুন লাগিয়ে দিল। যদি আবারও চালু হয় তাহলে আমরা বিনা পয়সায় বিভিন্ন চাষাবাদ করতে পারবো আর কি। 10,000 সুফলভোগী মানুষের উপকৃত হবে। বুড়ি তিস্তার পানির প্রবাহ চলমান রাখতে 2022 সালে উদ্বোধনের পরদিন প্রকল্প এলাকায় অবৈধ দখলদার কার্যাদেশপ্রাপ্ত ঠিকাদারি প্রতিষ্ঠানের শেড ও প্রকল্প বাস্তবায়নের জন্য আসা মেশিন, ভেকু, মোটরসাইকেল পুড়ে দেওয়ায় থমকে আছে প্রকল্পের কাজ। জেলা প্রশাসক মহোদয় এবং এসপি মহোদয়ের কাছে বারবার যাওয়ার পরেও কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ দেখতে পাচ্ছি না আমরা। প্রকল্পটি চালু হলে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন নীলফামারী পানি উন্নয়ন বোর্ডের এই কর্মকর্তা। প্রকল্পটি সফলভাবে সমাপ্ত হলে প্রতি বছর প্রায় 6,27,000 মেট্রিক টন অতিরিক্ত ফসল উৎপন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে। আর সরকারের এমন মহতী উদ্যোগ বাস্তবায়নে সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে বলে জানালেন জেলা প্রশাসক। আমরা এই সমস্যাগুলো সমাধানের উদ্যোগ গ্রহণ করেছি, আশা করছি খুব দ্রুতই এই কাজ আবার শুরু করা সম্ভব হবে। বুড়ি তিস্তা প্রকল্পটি বাস্তবায়নে স্থানীয় প্রশাসন ও অবৈধ দখলদারদের সাথে দফায় দফায় বৈঠকেও সুরা না হয় প্রসঙ্গটি এখন গড়িয়েছে জাতীয় সংসদ পর্যন্ত। বুড়ি তিস্তার যে উন্নয়ন করা সম্ভব কিনা এই বিষয়ে মাননীয় মন্ত্রীর কাছে আমার। আবু সাইদ অপু, মাই টিভি। পবিত্র হজ পালন করতে গিয়ে এখন পর্যন্ত সৌদি পৌঁছেছেন 51,403 জন হজযাত্রী। মোট 131টি ফ্লাইটে তারা সৌদিতে পৌঁছান। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় 3,747 জন ও বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রী 47,565 জন সৌদি গেছেন। শতভাগ ভিসা ইস্যু করা হয়েছে। হজ সম্পর্কিত সবশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে। হজ সম্পর্কিত হেল্প ডেস্কের তথ্য মতে এ পর্যন্ত মোট 131টি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের 64টি, সৌদি এয়ারলাইন্সের 42টি এবং ফ্লাইন্যান্স এয়ারলাইন্স 25টি ফ্লাইট পরিচালনা করেছেন।
শেষ হজ ফ্লাইট আগামী 10 জুন। হজ যাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট 20 জুন আর শেষ ফিরতি ফ্লাইট 22 জুলাই। ডিজেল ও কেরোসিনের দাম লিটারে 75 পয়সা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে। দাম বেড়েছে পেট্রোল এবং অকটেনেরও। এই দুটি জ্বালানি তেলের দাম লিটারে বেড়েছে 2.5 টাকা। বৃহস্পতিবার রাতে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। প্রজ্ঞাপন অনুযায়ী ভোক্তা পর্যায়ে ডিজেল ও কেরোসিনের দাম লিটার প্রতি 160 টাকা থেকে 75 পয়সা বাড়িয়ে 107 টাকা 75 পয়সা করা হয়েছে। পেট্রোলের দাম 2.5 টাকা বাড়িয়ে 127 টাকা নির্ধারণ করা হয়েছে। চলতি মে মাসে পেট্রোলের দাম ছিল লিটার প্রতি 124 টাকা 50 পয়সা। অকটেনের দামও লিটারে 2.5 টাকা বাড়ানো হয়েছে। 128 টাকা 50 পয়সা থেকে বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে 131 টাকা। প্রজ্ঞাপনে বলা হয়েছে বিশ্ববাজারের সঙ্গে সমন্বয় রেখে জ্বালানি তেলের মূল্য সমন্বয় করা হয়েছে। নতুন সমন্বিত মূল্য আগামীকাল 1 জুন থেকে কার্যকর হবে। ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে সাতক্ষীরার ও ভোলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। কাঁচা পাকা সড়ক, মাছের পুকুর, ঘের, গবাদি পশু, ক্ষেতের ফসল সহ প্রচুর গাছপালা ক্ষতিগ্রস্ত হয়েছে। অতি জোয়ারের পানিতে বন্দী হয়ে আছে প্রায় লক্ষাধিক মানুষ। ইতোমধ্যে দুর্গতদের মাঝে ত্রাণ সহায়তা প্রদান করেছে স্থানীয় প্রশাসন। প্রতিনিধি ফয়জুল হক বাবু ও আরিফ হোসেন লিটনের রিপোর্ট, জানাচ্ছেন SM হামিম। গত কয়েক দশক ধরে উপকূলে যে সমস্ত ঘূর্ণিঝড় আছড়ে পড়েছে তার মধ্যে সবচেয়ে বেশি তাণ্ডব চালিয়েছে ঘূর্ণিঝড় রেমাল। রোববার সন্ধ্যায় সাতক্ষীরা উপকূলে আছড়ে পড়ার পর দীর্ঘ 13 ঘন্টা সাতক্ষীরা, শ্যামনগর ও আশাশুনি উপকূলীয় অঞ্চলে তাণ্ডব চালায়। উপড়ে পড়ে গাছপালা, বিধ্বস্ত হয় কাঁচা ঘরবাড়ি, ভারী বর্ষণে প্লাবিত হয় ফসলি জমি সহ শত শত হেক্টর মাছের ঘের। এমন পরিস্থিতিতে সবচেয়ে বেশি বিপাকে আছে নিম্ন ও মধ্যম আয়ের মানুষ। ঝড়ে গাছ পড়ে গেছে, ঘর ভেঙে গেছে, এখন আমরা থাকার জায়গাও নেই, পুকুর খাল বিল সব এক হয়ে গেছে। 300-400 মুরগি ছিল, তা প্রায় 100-এর উপরে মুরগি মারা গেছে। এই সাইডে একটা গেট এরকম টোটালি বন্ধ হয়ে গেছে, এলাকার পানি নিষ্কাশনের খুবই ঝামেলা। ইতিমধ্যে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে বিভিন্ন সহযোগিতা দেওয়া হয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসন। মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যে নির্দেশনা দিয়েছে যে রেমেলের কারণে যে ক্ষতি হয়েছে বিভিন্ন সেক্টরে, সেখানে স্ব সেক্টর ডিপার্টমেন্ট কাজ করার জন্য যে সমস্ত পরিবার ঝড়ের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে ত্রাণ সহায়তা দেওয়া হচ্ছে। তো পুরো তালিকা করার কাজ চলছে এবং ইতিমধ্যে আমরা তাদেরকে ত্রাণ সহায়তা দিচ্ছি। এদিকে ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ভোলাতেও। 3 জনের প্রাণহানি সহ বহু বাড়িঘর, সড়ক, মাছের পুকুর, ঘের, ক্ষেতের ফসল সহ প্রচুর গাছপালা ক্ষতিগ্রস্ত হয়েছে। অতি জোয়ারের পানিতে বন্দী হয়ে আছে প্রায় লক্ষাধিক মানুষ। আমি তো 4 ঘন্টা জমিনে যে আমি মুখ করছি, তো মুখ আমার এই পানিতে সব নষ্ট হয়ে গেছে। কোনো রাস্তা নেই, পানি একা দিয়ে সব তলে রয়েছে, আমাদের খুবই চলতে কষ্ট। জলবদ্ধতার কারণে সম্পূর্ণ দিক নষ্ট হয়ে যাচ্ছে, ঘের বাড়ি সব ভেসে গেছে, পানি সরার কোনো লাইন নেই, যার কারণে আমরা এখন পানিতে ভাসতে যাই। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মনপুরা উপজেলায়। স্থানীয় প্রশাসন ইতিমধ্যে ত্রাণ বিতরণ কার্যক্রম চালু করেছে। SM হামিম, মাই টিভি। ঘূর্ণিঝড় রেমালে পানিতে গলে গেছে বরিশালের সরকারি 2 গোডাউনে প্রায় 700 মেট্রিক টন সার। 35টি আড়তের কোটি টাকার চালের ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি সরকারি কর্মকর্তাদের। বিপর্যয় কাটিয়ে উঠতে কৃষকদের পাশে থাকার আশ্বাস দিয়েছে স্থানীয় প্রশাসন। আসাদ চৌধুরী ক্যামেরা, পারভেজ রাসেলের রিপোর্টে দেখুন বিস্তারিত। ঘূর্ণিঝড় রেমালের ভয়ঙ্কর তাণ্ডবে লণ্ডভণ্ড হয় বরিশাল সহ উপকূলীয় এলাকা। দুদিনের টানা বর্ষণ, বাতাস আর জলস্রোতে ক্ষতি হয় বসতি, মাছের ঘের, ফসলি জমিসহ নিম্ন অঞ্চল। তবে এই প্রথমবার পানিবন্দী হয়ে যায় সরকারি 2টি সারের গোডাউন। পানি উঠে যায়, পানি ওঠার পরে এই সারের যে বস্তাগুলো আছে এগুলো খামাল মানে প্রায় 2টা বস্তা সমান তলাই যায়। কীর্তনখোলা নদীর তীর সংলগ্ন কেডিসি সরকারি BCIC নিয়ন্ত্রিত বাফার গোডাউন ও কৃষি উন্নয়ন কর্পোরেশনের BADC গোডাউনে টানা 2 দিন পানি জমে থাকায় প্রায় 700 মেট্রিক টন ইউরিয়া ও নন ইউরিয়া সার গলে যায় বলে দাবি করছেন কর্মকর্তারা। কিভাবে রক্ষণ করা যায় এই জন্য আমরা 40-45 জন মানুষের সারের নেতৃত্বে
এইটা কাজ করতেছে। পানির সেচের ব্যবস্থা করলেও কোনো লাভ হয়নি বলে দাবি কর্মকর্তাদের। এই ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এখানে সাইক্লোনের 2 দিন এখানে যে পরিমাণ পানি ছিল, এটা আমাদের এখানে ক্রমশমান পানি ছিল। তো আমাদের এখানে আনসার সদস্য প্লাস আমাদের লেবার দিয়ে এখানে আমরা দিনরাত সর্বোচ্চ চেষ্টা করেছি। অপরদিকে নগরীর বাজার রোড ফরিয়াপট্টি এলাকায় 35টি আড়তের কয়েক শত টন চাল ভিজে ক্ষয়ক্ষতি প্রায় কোটি টাকা ছাড়িয়েছে। এতে ভেঙে পড়েছে ব্যবসায়ীরা। আমার গুদামে অলরেডি পানি উঠেছে এবং মোর দেন 2 লক্ষ টাকা সার আমারও নষ্ট হয়েছে, কিন্তু এর জন্য আসলে আমরা তৃণমূল পর্যায়ে আমরা এই দাম বৃদ্ধি করতে চাচ্ছি না। সার বাঁচাতে সর্বোচ্চ চেষ্টার কথা বলেন গোডাউনের ইনচার্জ। আমরা সর্বাত্মক চেষ্টা করছি, শুধু আমাদের জীবন বাঁচাইয়া যতটুকু পারছি সেটা করছি। সার সংকটের দোহাই দিয়ে কৃষি খাতকে জিম্মি করলেই ব্যবস্থা নেওয়ার কথা বলেন জেলা প্রশাসক। বাফার গোডাউন মানে এখানে ভবিষ্যতের জন্য আরো বেশি এবং বিভিন্ন জায়গায় সরবরাহ করার জন্য মজুদ থাকে, তার মানে এই না যেটা আমাদের নিয়মিত সরবরাহ ব্যবস্থায় কোনোরূপ ব্যাঘাত ঘটাবে। সুতরাং কেউ এই প্রসেসটা চালালে তার বিরুদ্ধে আমরা কঠোর ব্যবস্থা নেব। ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে সরকারি গোডাউনের এভাবে ভিজে যাওয়া সারের বস্তায় জানিয়ে দিচ্ছে কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে এ অঞ্চল। তবে সংশ্লিষ্টরা দাবি করছে ভিজে যাওয়া এ সম্পদে আসলে আগামীতে খুব একটা প্রভাব পড়বে না। তাই সংশ্লিষ্ট ব্যবসায়ীরা যাতে কৃষিখাতকে জিম্মি না করে এমনটাই প্রত্যাশা আমাদের সবার। পারভেজ রাসেল, মাই টিভি, বরিশাল। মালয়েশিয়া সরকারের ঘোষণা অনুযায়ী বন্ধ হচ্ছে মালয়েশিয়ার শ্রমবাজার। দেশটিতে আজকের পর থেকে আর কোনো বাংলাদেশি শ্রমিক প্রবেশ করতে পারবে না। ফলে বিমানবন্দরে অপেক্ষামান কর্মীদের মধ্যে চরম হতাশা বিরাজ করছে। বৃহস্পতিবার পর্যন্ত কুয়ালালামপুরে 2টি আন্তর্জাতিক টার্মিনালে প্রায় 20,000 বাংলাদেশি কর্মী পৌঁছেছেন, যারা দেশটিতে প্রবেশ করতে পারেননি। তারা অবস্থান করছেন বিমানবন্দরের ফ্লোরে। এতে দুর্ভোগ বাড়ছে কর্মী ও নিয়োগকর্তাদের। নিজেদের কর্মী শনাক্তে ভোগান্তিতে পড়তে হচ্ছে নিয়োগকর্তাদের। দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে কর্মীদের। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, মিয়ানমারের কাউকে আর বাংলাদেশে ঢুকতে দেওয়া হবে না। বাংলাদেশ থেকেও কাউকে মিয়ানমারে যেতে দেওয়া হবে না। এ ব্যাপারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আরও কঠোর হতে হবে। এ সময় রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্রের ঝনঝনানি এবং রক্তপাত বন্ধ দেখতে চান বলে জানান তিনি। বৃহস্পতিবার রাতে কক্সবাজার শহরের হিলটপ সার্কিট হাউসে রোহিঙ্গা ক্যাম্পের আইনশৃঙ্খলা বিষয়ক এক মতবিনিময় সভা শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের এসব কথা বলেন। এ সময় মিয়ানমার সীমান্ত পরিস্থিতি এবং রোহিঙ্গা আশ্রয় শিবিরগুলোর নিরাপত্তা, সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধ নিয়ে সরকারের সিদ্ধান্ত তুলে ধরেন তিনি। আবার ওই যে মাতার বাড়ি আপনি দেখতেছেন না, মানে ফোর্ট সিটি হিসাবে নতুনভাবে ডেভেলপ হচ্ছে। কাজেই এটার সিকিউরিটি কিভাবে আরো সুন্দর করা যায়, আরো সুসংহত করা যায়, সেইটাই আমরা আজকে বসে, আমাদের আইজি মহোদয় এখানে ছিলেন, আমরা পুলিশ বাহিনীকে সেই নির্দেশনা দিয়েছি, বিজিবিকেও সেই নির্দেশনা দেওয়া হয়েছে এবং এইগুলো আমরা যে আবারও আমরা বসে আরো কিভাবে সুসংহত করা যায় আমরা সেইগুলো নিয়ে আলোচনা করে কক্সবাজারকে আমরা নিরাপত্তার জন্য যা যা করার প্রয়োজন। দর্শক, সংবাদের শেষ প্রান্তে আমরা যাবার আগে আরও একবার জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনামগুলো। পাহাড়ি ঢলে প্লাবিত সিলেটের 5 উপজেলা, বন্ধ সব ধরনের পর্যটন কেন্দ্র। পরিস্থিতি নিয়ন্ত্রণে কন্ট্রোল রুম ও আশ্রয় কেন্দ্র খুলেছে জেলা প্রশাসন। অবৈধ দখলদারদের হাতে 100 বছরের মহাপরিকল্পনা নীলফামারীর বুড়ি তিস্তা সেচ প্রকল্প বাস্তবায়ন হলে প্রতি বছর আসবে অতিরিক্ত 72 কোটি টাকার ফসল। ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে সাতক্ষীরা ও ভোলায় ব্যাপক ক্ষয়ক্ষতি। বরিশালে গলে গেছে 2 গোডাউনের 700 মেট্রিক টন সার। মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিক প্রবেশের শেষ দিনে কুয়ালালামপুরের টার্মিনালে অপেক্ষামান 20,000 মানুষ। নিজেদের কর্মী শনাক্তে ভোগান্তিতে নিয়োগকর্তারা। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। এছাড়া ইউটিউবে মাইটিভি সংবাদ পেতে ভিজিট করুন youtube/mytvbd নিউজ এবং আমাদের অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube/mytv বাংলা ও facebook/mytv বাংলা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।